গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা মন্টেজুমাস ডটার, আজ 9ম পর্ব। নানা রকম বিচিত্র চিহ্ন খোদাই করা কাঠের একটা পাত্র আর কাঁচ দিয়ে তৈরি একটা ছুরি নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো পুরোহিত। আমার বাহুর উপর থেকে জামার আস্তিন সরিয়ে হাতের খানিকটা অংশ চিরে দিল ছুরি দিয়ে। রক্ত বেরিয়ে আসতেই পাত্রটা ধরল সে নিচে। মন্ত্র উচ্চারণ করতে করতে কয়েক ফোঁটা রক্ত ফেলল মেঝেতে। তারপর মুখ তুলে চাইল কুইটলাহুয়ার দিকে। তিক্ত হাসি হাসলেন প্রিন্স। বললেন, প্রিন্সেস অটমির রক্ত দিয়ে ওকে পবিত্র করুন, ওই যখন টিউলের জিম্মাদার। না মাইলর্ড, বলে উঠল গুয়াটেমক। বলির পাথরের ওপর এদের রক্ত আগেই এক হয়ে মিশে গেছে। আমি হচ্ছি ওর প্রথম জামিনদার। আমার রক্ত দিয়ে ওকে পবিত্র করা হোক। এই টিউলের দেখছি শুভাকাঙ্ক্ষীর অভাব নেই, বললেন কুইটলাহুয়া। পুরোহিতকে বললেন, ঠিক আছে, তাই করুন, ওর আর দরকার নেই। পুরোহিতকে ছুরি হাতে এগোতে দেখে হাসল গুয়াটেমক। ঘাড়ের ক্ষত দেখিয়ে বলল, এখান থেকে রক্ত নিন। এক টিউলের ঝরানো রক্ত দিয়ে পবিত্র করুন আরেক টিউলেকে। গুয়াটেমকের ঘাড়ের ব্যান্ডেজ সরিয়ে আরেকটা পাত্রে খানিকটা রক্ত নিল পুরোহিত। তারপর আমার সামনে এসে তর্জনীতে সেই রক্তের খানিকটা তুলে আমার কপালে একটা চিহ্ন আঁকল। মুখে মন্ত্রোচ্চারণের মতো করে বলে চলেছে, আমাদের প্রভু সর্বশক্তিমান সর্বজ্ঞ ঈশ্বরের সামনে, যিনি সর্বদা সর্বত্র উপস্থিত এবং সব কিছু যার নখদর্পণে, আমি তার চিহ্ন এঁকে দিলাম তোমার কপালে। তারই সামনে আমি তোমাদের রক্ত এক করে তোমার জিভে ছোঁয়ালাম। গুয়াটেমকের রক্ত ঢালা হলো আমার রক্তের পাত্রে। তারপর নিজের আঙুলে কিছুটা নিয়ে আমার জিভে ছোঁয়াল। এবার আমার সঙ্গে সঙ্গে শপথ বাক্য উচ্চারণ করো। আমি টিউলে শপথ করে বলছি, এখন থেকে আমৃত্যু আমি অ্যানাহুয়াকের জনগণের প্রতি বিশ্বস্ত থাকব, অনুগত থাকব এদেশের আইনসঙ্গত শাসনকর্তার। আমি শপথ করে বলছি, এই দেশের শত্রু আমার শত্রু। শত্রু নিধনে প্রয়োজনে আমি আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত বিসর্জন দেব। আমি আমার স্ত্রী হিসেবে সম্রাট মন্টেজুমার কন্যা প্রিন্সেস অটমিকে গ্রহণ করছি এবং শপথ করে বলছি, তাকে ফেলে কখনো আমি এদেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করব না। শপথ নেওয়া হয়ে গেল। এগিয়ে এসে জড়িয়ে ধরল আমাকে গুয়াটেমক। বলল, টিউলে, আমার রক্তের ভাই, আজ থেকে তুমি পুরোপুরি আমাদের একজন হলে। তোমার পরামর্শ ও সাহায্য আমাদের দরকার। চলো, আমার পাশের আসনেই বসবে তুমি। দ্বিধায় পড়ে গিয়ে কুইটলাহুয়ার দিকে চাইলাম, কিন্তু তিনি আমার দিকে চেয়ে মধুর হাসি হাসলেন। পরীক্ষা শেষ টিউলে, আমরা তোমাকে মেনে নিয়ে এদেশেরই একজন হিসেবে গ্রহণ করেছি। গত 1 ঘণ্টায় তোমাকে ওজন করে বুঝে নিতে গিয়ে যা যা বলা হয়েছে সব ভুলে যাও। অটমির স্বামী হিসেবে আমাদের মতো এখন তুমিও একজন প্রিন্স, আমাদের সমমর্যাদার একজন। কাজেই দ্বিধা না করে তোমার ভাই গুয়াটেমকের পাশের আসনে বসে পড়ো। সভায় যোগ দিলাম আমি। অটমি ফিরে গেল বাড়ির ভেতর। এবার দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু হল। কি করা যায় তা নিয়ে মতবিনিময় হল। চুপচাপ বসে শুনলাম। সবার শেষে আমার দিকে ফিরলেন কুইটলাহুয়া। আজ এখানে আমাদের একজন নতুন উপদেষ্টা উপস্থিত। তুমি তো টিউলেদের ব্যাপারে অনেক কিছুই জানো। কিছুক্ষণ আগে তুমি নিজেও টিউলে ছিলে। তোমার কি এমন কোনো উপদেশ আছে যেটা আমাদের এই দুঃসময়ে কোনো কাজে দেবে? বলো ভাই, উৎসাহ দিল গুয়াটেমক। সাগর থেকে আসা এই গজবকে আবার সাগরে তাড়িয়ে দেওয়ার কোনো বুদ্ধি থাকলে বলে ফেলো। মহামান্য কুইটলাহুয়া, উপস্থিত লর্ড এবং প্রিন্স, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাকে কিছু বলবার সুযোগ দেওয়ায় আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। বলার মতো কথা আমার অল্পই। সংক্ষেপে বলছি, পাথরের দেওয়াল আর টিউলেদের কামান বন্দুকের সামনে বারবার ঝাঁপিয়ে পড়ে আমরা অনর্থক আমাদের শক্তি ক্ষয় করছি। এভাবে ওদের কাবু করা যাবে না। বিজয় ছিনিয়ে আনতে হলে আমাদের কৌশল বদল করতে হবে। স্প্যানিয়ার্ডরা মানুষই, অজ্ঞলোকে তাদের যতই দেবতার আসনে স্থান দিক,
আর যে জীবের পিঠে চড়ে ওরা আমাদের বিরুদ্ধে লড়ছে সেগুলো দৈত্যদানও কিছুই নয়, সাধারণ এক জাতের ভারবাহী জন্তু। আর স্প্যানিয়ার্ড হোক আর লাস্কালান, যেহেতু ওরা মানুষ, আমাদেরই মতো ওদের ক্ষুধা তৃষ্ণাও আছে। দিনের পর দিন বিশ্রামের অভাব ও মৃত্যু ভীতি ওদের আধমরা করে এনেছে। আমার পরামর্শ হল, আক্রমণ বন্ধ করে ওদেরকে চারপাশ থেকে এমন ঘনভাবে ঘিরে রাখুন যাতে এক দানা খাবার ওদের বা ওদের মিত্র লাস্কালানদের হাতে পৌঁছতে না পারে। এটা যদি করতে পারেন, আমার বিশ্বাস ঠিক 10 দিনের মধ্যে হয় আত্মসমর্পণ করবে ওরা, নয়তো বেড়া ভেঙে সাগরে পৌঁছবার সর্বাত্মক চেষ্টা করবে। পালাতে হলে এই শহরের ওপর দিয়েই যেতে হবে ওদের। আমরা রাজপথের সবকটা সেতু আর খালের উপরের উঁচু রাস্তা ভেঙে দিয়ে পানি পেরোতে বাধ্য করব ওদের। লুট করার রাশি রাশি সোনার ভারে নুয়ে পড়ে ওরা যখন ওই বাধা পেরোবার চেষ্টা করবে, তখনই আক্রমণ করে সম্পূর্ণ ধ্বংস করে দেব আমরা ওদেরকে। থামলাম আমি। চারপাশ থেকে প্রশংসার গুঞ্জন উঠল। মনে হচ্ছে ছেলেটাকে বাঁচিয়ে রাখার সিদ্ধান্ত নিয়ে আমরা মোটেও ভুল করিনি, বললেন কুইটলাহুয়া। ওর প্রতিটা কথায় যুক্তি আছে। শুরুতে এটাই করা উচিত ছিল আমাদের, তাহলে এত হাজার হাজার সৈন্য মারা পড়ত না। আমার তো মনে হচ্ছে এর কথা মতোই কাজ করা উচিত। আপনাদের কি মত? আমারও ধারণা আমার নতুন ভাইয়ের কথা ঠিক, বলে উঠল গুয়াটেমক। এইভাবে খুব অল্প সময়ে খুব অল্প ক্ষতি স্বীকার করেই শত্রুকে ধ্বংস করে দেওয়া সম্ভব বলে মনে হচ্ছে। সবাই একমত হতেই কার কি দায়িত্ব সেটা ভাগ করে দিয়ে সভা শেষ করলেন কুইটলাহুয়া। এত ধকলের পর বিধ্বস্ত অবস্থায় প্রায় টলতে টলতে ফিরলাম আমি আমার কামরায়। পূব আকাশ ফর্সা হতে শুরু করেছে তখন। দেখলাম জানালার ধারে কুচকুচে কালো চুল নিয়ে ধবধবে সাদা পোশাক পরে দাঁড়িয়ে আছে আমার স্ত্রী অটমি। এগিয়ে গেলাম ওর দিকে। ও এগিয়ে এলো, দুহাতে জড়িয়ে ধরে আমার কপালে চুমু দিল অটমি। বলল, এখন থেকে তুমি আমার প্রিয়, আমার স্বামী, আমার প্রভু। আমাকে যে তুমি পছন্দ করেছ, ভালোবেসেছ, আপন করে নিয়েছ, সেজন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ অটমি। পরদিন একটু বেলা করে ঘুম ভাঙল আমার। ততক্ষণে আমার গতকালকের সিদ্ধান্ত মোতাবেক রাস্তা ভাঙা সারা। চারদিক থেকে সশস্ত্র অ্যাজটেক ঘিরে রেখেছে আকসা প্রাসাদ। বিপদ টের পেয়ে গেছে কটেজ। বিকেলে স্প্যানিয়ার্ডদের ডাকা সংলাপ বিনিময় বৈঠকে আমি জেনারেলদের সঙ্গে ইন্ডিয়ান যোদ্ধার সাজে হাজির থাকলাম। যে টাওয়ারে মন্টেজুমা গুয়াটেমোকের তীর খেয়েছিলেন সেটার উপর উঠে দাঁড়ালো কর্টেজ, পাশে তার নিত্যসঙ্গিনী টোবাস্কোর মেরিনা। আমরা প্রাচীরের বাইরে দাঁড়ালাম তার বক্তব্য শুনব বলে। ক্যাস্টিলিয়ানে বক্তৃতা দিল কর্টেজ, অ্যাজটেকে অনুবাদ করে শোনাল মেরিনা। বক্তব্যে নতুনত্ব কিছু নেই, কেবল একগাদা মিথ্যে কথা। অ্যাজটেকদের সঙ্গে এই অনাকাঙ্ক্ষিত যুদ্ধ মিটমাটের জন্য শর্ত দিল সে অনেকগুলো। শান্তি প্রক্রিয়ার একটি শর্ত শুনে বুঝলাম ডি গার্সিয়া ভালোই প্রভাব বিস্তার করেছে কর্টেজের ওপর। অ্যাজটেক বন্দীদের বিনিময়ে তার হাতে তুলে দিতে হবে স্পেনের শত্রু সাদা চামড়ার ওই ইংরেজ স্পাইটাকে। গতকাল ভুল করে তাকে রক্ষা করা হয়েছিল পিরামিডের উপর বলির পাথর থেকে। ওকে হাতে পেলে সঙ্গে সঙ্গে ঝুলিয়ে দেওয়া হবে ফাঁসের দড়িতে। ভাবলাম, এই পোশাকে আমাকে তো মেরিনা চিনতে পারবেই না। ও কি জানে সাদা চামড়ার ওই ইংরেজ স্পাইটা যে আসলে আমি? সমস্ত শর্ত মন দিয়ে শুনল অ্যাজটেক প্রিন্সরা। তারপর উত্তর দেওয়ার জন্য ইশারা করল গুয়াটেমোককে। প্রথমেই মৃত্যুর জন্য প্রস্তুত হবার পরামর্শ দিল সে কর্টেজ ও তার সাঙ্গপাঙ্গকে। তোমাদের শান্তি প্রস্তাবের অর্থ আমাদের জানতে বাকি নেই হার্নান কর্টেজ। তুমি একটা মিথ্যেবাদী। আমাদের অসংখ্য মানুষ তুমি খুন করেছ, নিরস্ত্র পুরোহিতদের হত্যা করেছ, পবিত্র দেবতার মূর্তি ভেঙেছ, মন্দির ভেঙেছ। এসবের মাধ্যমে তুমি শান্তি শেখাচ্ছ আমাদের? মৃত্যুর জন্য প্রস্তুত হতে বলো তোমার লোকজনকে। তোমাদের একজনকেও ফিরতে দেওয়া হবে না অ্যানাহুয়াক থেকে। ফিরে গেলাম আমরা।
আকসা প্রাসাদ ঘিরে থাকা কয়েক হাজার অ্যাজটেক সেনাকে বলে দেওয়া হয়েছে প্রাসাদ থেকে কেউ বের হতে চেষ্টা করলে বাধা দেবে, তবে আগ বাড়িয়ে আক্রমণ করবার কোনো দরকার নেই। চুপচাপ দাঁড়িয়ে থাকল ওরা প্রাসাদ ঘিরে। দুদিন পর খবর এলো মারা গেছেন মন্টেজুমা। কিছুক্ষণের মধ্যেই তার রাজকীয় পোশাক পরিচ্ছদ পরানো মৃতদেহ হস্তান্তর করল স্প্যানিয়ার্ডরা অ্যাজটেকদের কাছে। চ্যাপলটেপেকের প্রাসাদের হলরুমে রাখা হল লাশ। দলে দলে লোক এলো মৃতের প্রতি শ্রদ্ধা জানাতে। সন্ধ্যার পর মন্টেজুমার শখের বাগানে নিয়ে গিয়ে প্রায় বিনা আনুষ্ঠানিকতায় কবর দেয়া হল সম্রাটকে। রাস্তা কেটে দেওয়ার চতুর্থ দিনে একদল স্প্যানিয়ার্ড প্রাসাদ থেকে বেরিয়ে এসে রাজপথ মেরামত করবার চেষ্টা করল। অ্যাজটেকরা ঝাঁপিয়ে পড়ল ওদের ওপর। বেশ কিছু ক্ষয়ক্ষতি স্বীকার করে 2 জায়গা মেরামত করে ফেলল ওরা। তারপর লাশ ফেলে রেখে আহতদের নিয়ে ফিরে গেল আকসায়। স্প্যানিয়ার্ডরা পেছন ফিরতেই আবার ভেঙে ফেলা হলো রাস্তা। টুকরোগুলো এবার ডুবিয়ে দেয়া হলো গভীর পানিতে। সেদিনই জীবনে প্রথম সামনাসামনি যুদ্ধ করলাম আমি। আমার ইংলিশ ধনুক সেদিন ভালো খেলা দেখিয়েছে। ভাগ্যের ফেরে প্রথম তীরটাই মারলাম ডিগার্সিয়াকে লক্ষ্য করে। কিন্তু কপাল মন্দ, খুব যে বেশি দূরে ছিল তাও না। তাড়াহুড়ো ও অনভ্যাসের ফলে তাক করলাম একটু বেশি উঁচুতে। তীর গিয়ে লাগলো ওর শিরস্ত্রাণে। ঘোড়ার পিঠে ছিল ও, সহজ টার্গেট। শিরস্ত্রাণের পাতও ভেদ করল তীর, কিন্তু প্রবল একটা ঝাঁকি খেল শুধু ডিগার্সিয়া। তার বেশি আর কিছুই হল না। চমকে তাকালো আমার দিকে। পর মুহূর্তে ঘোড়া ঘুরিয়ে নিয়ে শিরস্ত্রাণে গাঁথা তীর সহ ছুটল আকসার দিকে। নিরতিশয় হতাশ হলাম। তবে তাতেই অ্যাজটেকদের মধ্যে দুর্দান্ত ধনুর্বিদ হিসেবে সুনাম ছড়িয়ে পড়ল আমার। ওদের কোনো তীর আজ পর্যন্ত স্প্যানিশ ইস্পাত ভেদ করতে পারেনি। আমারটাও পারত না, যদি আমি ওদের ক্রসবোর তীরগুলো থেকে ফলা খুলে আমার তীরের মাথায় না পড়াতাম। আমার প্রথম দিনের যুদ্ধ দেখেই আমাকে 3000 ধনুর্বিদের জেনারেল বানিয়ে দেয়া হলো। সেই সঙ্গে আলাদা পতাকা আর ড্রেস পেলাম। তবে সবচেয়ে খুশি হলাম এক স্প্যানিশ ঘোড়সওয়ারের গা থেকে খুলে নেয়া স্টিলের তৈরি একটা চেইন শার্ট পেয়ে। বহু বছর তুলোর পুরো পোশাকের নিচে ব্যবহার করেছি ওটা আমি। বেশ কয়েকবার ওটার কারণে জীবন রক্ষা পেয়েছে আমার। ও দুটো ভেদ করে মাস্কের থেকে ছোঁড়া বুলেটও আমাকে স্পর্শ করতে পারেনি। এই 3000 সাহসী যোদ্ধা তীরন্দাজকে নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলা বজায় রেখে যুদ্ধ করা শেখাবার সময় পেলাম না। দায়িত্ব পাওয়ার 48 ঘণ্টার মধ্যেই সেই ভয়ানক লড়াইয়ে নামতে হলো আমাদের, যেটা আজও স্প্যানিয়ার্ডদের কাছে স্মরণীয় হয়ে আছে নকের ট্রিস্টে বা আতঙ্কের রাত হিসেবে। সেদিন বিকেলে প্রাসাদের হলঘরে কাউন্সিলের সভা ডাকা হয়েছিল। আমার মতামত জানতে চাওয়া হলে আমি বললাম, ধারণা করছি স্প্যানিয়ার্ডরা এবার সরে পড়ার চেষ্টা করবে। তা না হলে প্রচুর ক্ষয়ক্ষতির শিকার করেও পরপর 3 দিন ওরা রাস্তা মেরামতের চেষ্টা করত না। আমার বিশ্বাস রাতের অন্ধকারকে বেছে নেবে ওরা পালাবার সময় হিসেবে। দ্বিমত প্রকাশ করলেন কুইটলাহুয়া। মন্টেজুমার মৃত্যুর পর তিনি এখন ভবিষ্যৎ সম্রাট। অভিষেকটা হয়ে গেলেই মুকুট পরে বসবেন সিংহাসনে। তিনি বললেন, পলায়নের কথা ভাবছে এটা হতে পারে, কিন্তু রাতের আধারে পালাবার চেষ্টা করবে এমনটা মনে হয় না। ওরা জানে রাতে আক্রান্ত হলে বিপদ অনেক বেশি। হ্যাঁ, রাতে বিপদ বেশি বললাম আমি। সেই জন্যই অ্যাজটেক যোদ্ধারা সন্ধে হলেই বিরতি দেয় যুদ্ধে। শুনে সবাই মাথা ঝাঁকালো। আমি বললাম, ঠিক এই জন্যই ওরা রাতটা বেছে নেবে। ওরা জানে রাতে আমরা প্রস্তুত থাকি না, আর ওরা রাতেও যুদ্ধ করে অভ্যস্ত। কথাটা শোনা মাত্রই সোজা হয়ে বসল সবাই। আমার পরামর্শ হচ্ছে, আজ থেকেই নৈশপ্রহরী বসাবো আমরা প্রতিটা রাজপথে। চোখ কান খোলা রাখতে হবে আমাদের এখন থেকেই। এক বাক্যে রাজি হলেন কুইটলাহুয়া। গোয়াটেমোক আর আমাকে দায়িত্ব দিলেন লাকোপানের রাস্তা গার্ড দিয়ে রাখার জন্যে। অন্য রাস্তাগুলোও ভাগ করে দিলেন আর সব জেনারেলদের দায়িত্বে। গোয়াটেমোক আর আমি পরামর্শ করে আমাদের অধীনস্থ অর্ধেক সৈন্যকে মাঝরাত পর্যন্ত বিশ্রাম করতে পাঠিয়ে দিলাম।
বাকি অর্ধেক যুদ্ধের জন্য তৈরি থাকবে মাঝরাত পর্যন্ত। প্রথম অর্ধেক ফিরে এলে এরা যাবে বিশ্রামে। রাতে যুদ্ধের কথা শুনে প্রথমে একটু ইতস্তত করেছিল সৈন্যরা, কিন্তু যখন জানল ওদের সেনাপতিরা সারা রাতি জেগে থাকবে প্রয়োজনে নেতৃত্ব দেবার জন্যে, তখন উৎসাহের সঙ্গেই রাজি হল সবাই। জাগ্রত সবাইকে পোশাক পরে তৈরি থাকতে বলে সন্ধ্যা হতেই 50 সৈন্যকে সঙ্গে নিয়ে গিয়ে আমরা এমন সব জায়গায় মোতায়েন করলাম যেখান থেকে বহুদূর পর্যন্ত নজর রাখা যায়। এদের কাজ যুদ্ধ করা নয়, টিউলেদের গতিবিধির উপর নজর রাখা। কোথাও কোনো নড়াচড়া চোখে পড়লেই দৌড়ে গিয়ে হেডকোয়ার্টারে খবর দেওয়া। রাত ঠিক 12টায় শুরু হলো বৃষ্টি। তারই মধ্যে আর একদল পাহারাদার নিয়ে গুয়াটেমোক আর আমি বেরোলাম। আগের দলটাকে ছুটি দিয়ে সে জায়গায় এদের মোতায়েন করলাম। বিশ্রামের জন্য ফিরে যেতে গিয়েও থমকে দাঁড়ালো 8 জনের শেষ গ্রুপ। ওদের একজন কান পেতে কি যেন শুনবার চেষ্টা করছে। টের পেলাম আবছাভাবে পায়ের আওয়াজ শোনা যাচ্ছে, মার্চের শব্দ। পরস্পরের দিকে তাকালাম গুয়াটেমোক আর আমি। শুনছ? বললাম। মাথা ঝাঁকালো গুয়াটেমোক। ফিসফিস করে বলল, তুমি ঠিকই বলেছিলে টিউলে, পালাচ্ছে ওরা। বড় ময়দান দেখা যায় এমন একটা চৌমাথায় গিয়েই দেখতে পেলাম ওদের। সার বেঁধে বেরিয়ে আসছে ওরা আকসার গেট দিয়ে। চেঁচিয়ে উঠলাম আমি, পালাচ্ছে ওরা, লাকোপানের রাস্তার দিকে, ডাকো সবাইকে। আমার কথাগুলো এক পোস্ট থেকে আরেক পোস্ট হয়ে হেডকোয়ার্টারে পৌঁছতে সময় লাগলো বড়জোর 1 মিনিট। প্রতিটা রাস্তা আর খাল থেকে পুনরাবৃত্তি করা হলো কথাগুলো। বাড়ির ছাদ আর শত শত মন্দিরের চূড়া থেকে জানান দেয়া হলো জোর গলায়। মুহূর্তে জেগে উঠল গোটা শহর। মৌচাকের মতো গুঞ্জন উঠল সবখানে। আলো জ্বলে উঠল এখানে ওখানে। ছোট বড় পিরামিডের চূড়ায় টিওকালিতে গুরুগম্ভীর শব্দে বেজে উঠল সাপের চামড়া দিয়ে তৈরি ড্রাম। গুঞ্জন পরিণত হল কলরবে। চারদিক থেকে লাকোপানের রাস্তার দিকে ছুটে আসতে শুরু করল সশস্ত্র যোদ্ধারা। লেকের ওপর দিয়েও 1000টা বৈঠার ছপ ছপ তুলে কেন নিয়ে এগিয়ে আসছে যোদ্ধারা। 1500 স্প্যানিয়ার্ড আর ওদের মিত্র 6 থেকে 8000 লাস্কালান সার বেঁধে উঠে এলো লাকোপানের রাজপথে। গুয়াটেমোক আর আমিও ছুটলাম ওদের আগে আগে। যাকে পাচ্ছি তাদেরই ডেকে নিচ্ছি দলে। ভাঙা রাস্তার কাছে এসে দাঁড়ালাম। চারদিক থেকে অ্যাজটেক যোদ্ধা এসে যোগ দিচ্ছে আমাদের সঙ্গে। কে কার অধীনে অন্ধকারের চিনবার উপায় নেই। ক্যানুগুলো থেকেও নামছে শত শত সশস্ত্র মানুষ। স্প্যানিশ সারি এসে পৌঁছতেই শুরু হয়ে গেল যুদ্ধ। অন্ধকারে বিশৃঙ্খল অ্যাজটেক বাহিনী তাদের ক্যাপ্টেনের নির্দেশ শুনতে পেল না। ক্যাপ্টেনও খুঁজে পেল না তাদের অধীনস্থ যোদ্ধাদের। যার যেমন খুশি তেমনিভাবে এলোপাতাড়ি যুদ্ধ শুরু করল। এদের সুবিধা হচ্ছে সংখ্যায় এরা অগণিত, আর এদের বুকের ভেতর দাও দাও করে জ্বলছে প্রতিশোধের আগুন। বুম করে গর্জে উঠল কামান। আমাদের দুপাশ দিয়ে ছুটে গেল একরাশ ছররা। কামানের ঝলকানির আলোয় দেখতে পেলাম পানি পেরোবার জন্য ধরাধরি করে একটা কাঠের ব্রিজ এনেছে স্প্যানিয়ার্ডরা। সেটা পাতাও প্রায় সারা। ঝাঁপিয়ে পড়লাম আমরা ওদের ওপর। গুয়াটেমোক আর আমাকে প্রথম ধাক্কাতেই জোর বাতাসে খড়কুটোর মতো ব্রিজের উপর দিয়ে অনেক দূর নিয়ে গেল স্প্যানিয়ার্ডদের কলাম। আমরা দুজনেই মেরে কেটে বেরিয়ে আসতে পারলাম বটে, কিন্তু সারা রাত আর কেউ কারো দেখা পায়নি। হুড়মুড় করে ব্রিজে উঠে আসছে স্প্যানিয়ার্ড আর লাস্কালান সৈন্য এক রোখা ভঙ্গিতে। চারপাশ থেকে পিঁপড়ে যেমন আহত পোকাকে ধরে, তেমনি ছেঁকে ধরছে ওদের অ্যাজটেকরা। রাতটা কিভাবে কাটল বলতে পারবো না। প্রথম 2 ঘন্টা বদ্ধ উন্মাদের মতো লড়াই করলাম, কিন্তু ওদের আটকে রাখা গেল না। জীবিত সবাই ওরা উঠে পড়ল ব্রিজের উপর, কিন্তু শুকনো কাপড়ে কেউ খাল পেরোতে পারল না। এত লোকের চাপে পানির নিচে চলে গেল ওদের ব্রিজ। এমনভাবে আটকে গেল কাদায় যে সেটাকে আর উদ্ধার করা সম্ভব হল না। ভেজা কাপড় নিয়ে চলল ওরা 200 গজ দূরে ভাঙা দ্বিতীয় ব্রিজটার দিকে। এখানে পানি বেশি, ফাঁকাটাও প্রথমটার চেয়ে বেশি চওড়া, কিন্তু কাজে লেগে গেছে সামনের দিকের লোকগুলো।
লাশগুলো স্প্যানিয়ার্ডরা সঙ্গে নিয়ে বয়ে নিয়ে যায় কেন বোঝা গেল এবার। পানিতে লাশ ফেলে আবার তৈরি করছে ওরা ব্রিজ। এখানে দুই দলের তুমুল যুদ্ধ হল। নরক গুলজার হয়ে উঠল। কামান ও আর্কুইবাসের আওয়াজ তো আছেই, কানে আসছে ব্যথায় বা ভয়ে মানুষের আকাশ ফাটানো বিকট চিৎকার, স্প্যানিশ সোলজারদের হাঁক ডাক, অ্যাজটেকদের লুলু রণহুঙ্কার, আহত ঘোড়ার কাতর ডাক, কানের পাশ দিয়ে হুঁশ করে চলে যাওয়া বল্লম বা তীরের ভীতিকর শব্দ, সেই সঙ্গে নিহতদের ধূপধাপ পতনের শব্দ। কয়েক ঘণ্টা ধরে চলল বাঘে মোষে লড়াই। ধাক্কাধাক্কিতে অনেকে ছিটকে পড়ল পানিতে। ওখানেই তাদের চুবিয়ে মেরে ফেলল অ্যাজটেকরা, কিংবা কেনই তুলে নিল বলি দেবে বলে। শত শত অ্যাজটেক মারা পড়ল। নিজেদের অস্ত্রের আঘাতেও মরল অনেকে, কারণ অন্ধকারে কার ছোঁড়া তীর কার বুকে গিয়ে বিঁধছে বোঝা যাচ্ছে না পরিষ্কার। কিন্তু পরোয়া নেই ওদের, টিউলেদের শেষ দেখে ছাড়বে ওরা আজ। ছোট একটা দল জুটিয়ে নিয়ে ভোররাত পর্যন্ত লড়াই চালিয়ে গেলাম আমি। আকাশ একটু ফর্সা হয়ে আসায় এখন সব কিছু দেখতে পাচ্ছি আবছাভাবে। জীবিত স্প্যানিয়ার্ডরা লুটের মাল, সোনাদানা ভর্তি ব্যাগ, কামান, আর্কুইবাস ফেলে লাশ দিয়ে তৈরি সেতু পেরিয়ে বেশিরভাগই চলে গেছে ওপারে। এপারে এখনও কিছু স্প্যানিয়ার্ড ও লাস্কালান হুড়োহুড়ি করছে লাশের সেতুতে উঠবার জন্যে। আমার সঙ্গী যোদ্ধাদের নিয়ে ঝাঁপিয়ে পড়লাম। একেবারে ভেতরে ঢুকে গেলাম ওদের। হঠাৎ করেই সামনে দেখতে পেলাম ডি গার্সিয়ার মুখটা। চিৎকার দিয়ে ছুটলাম ওর দিকে। মুহূর্তে চিনতে পারল ও আমার গলা। বাজে একটা গালি দিয়ে উঠে তলোয়ার চালালো ডি গার্সিয়া। রং করা কাঠ দিয়ে তৈরি আমার শিরস্ত্রাণের এক পাশ ভেদ করে আমার মাথায় লাগলো আঘাতটা। পড়ে গেলাম, তবে তার আগেই আমার কাঁচ বসানো গদা দিয়ে প্রচণ্ড জোরে আঘাত করলাম আমি ওর বুকে। ও পড়ল রাস্তার পাশের ঢালু জায়গায়। রক্ত গড়িয়ে নেমে আমার এক চোখ অন্ধ করে দিয়েছে। বনবন করে ঘুরছে মাথাটা। সেসব উপেক্ষা করে ধাক্কাধাক্কির মধ্য দিয়ে পথ করে নিয়ে দিশেহারার মতো এগোলাম আমি ওর দিকে। আজ আর নিস্তার নেই ডি গার্সিয়ার। কিনারে এসে দেখলাম একটা দেহ উপুড় হয়ে পড়ে আছে রাস্তার ঢালে। চকচক করছে তার ধাতব বর্ম। লাফ দিয়ে পড়লাম ওর ওপর। ধস্তাধস্তি করে দুজনেই নেমে গেলাম লেকের পানিতে। ওপরে আছি আমি, হেসে উঠলাম পাগলের মতো। এক হাতে পানির ছিটে দিয়ে পরিষ্কার করে নিলাম রক্তে বোজা চোখ। দেখতে চাই কিভাবে মারা যায় আমার মায়ের হত্যাকারী। দুই হাতে ওর গলা টিপে ধরলাম। ওকে পানিতে চুবিয়ে মারার আগে বললাম, তাহলে ডি গার্সিয়া, শেষ পর্যন্ত হাতে পেলাম তোমাকে। স্প্যানিশ ভাষা শুনেই ছটফট করে উঠল লোকটা। ছাড়ো, ছাড়ো আমাকে, আমি ইন্ডিয়ান না, খোদার দোহাই লাগি, ছাড়ো। এবার ওর মুখের দিকে চেয়ে তাজ্জব হয়ে গেলাম। কোথায় ডি গার্সিয়া? ওকে হারিয়ে ফেলে কঠোর চেহারার এক স্প্যানিশ সোলজারের গলা টিপছি। কে তুমি? ডি গার্সিয়া মানে তোমরা যাকে সার্সেরা বলেছেন, ও কোথায়? সার্সেরা? জানি না তো, এই একটু আগেই দেখলাম চিত হয়ে পড়ে আছে রাস্তায়। আমাকে ছেড়ে দাও, আমি সার্সেরা নই। যদি তাও হতাম, ব্যক্তিগত কলহ ফয়সালা করবার এই কি উপযুক্ত সময়? আমি তোমার দেশি ভাই, বার্নাল ডায়াজ। এতক্ষণে আমার মুখের দিকে তাকিয়ে চমকে উঠল লোকটা। আরে মা মেরির কসম, তুমি কে? অ্যাজটেক যোদ্ধা পরিষ্কার ক্যাস্টিলিয়ান বলছো কি করে? আমি অ্যাজটেক নই, আমি একজন ইংরেজ। তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করছি শুধুই সার্সেডা লোকটাকে খুন করবার জন্যে। কিন্তু তোমার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। যদি পারো পালাও এখান থেকে। আর যদি কিছু মনে না করো, তোমার তলোয়ারটা দিয়ে যাও আমাকে, ওটা আমার দরকার হবে। ইংরেজ, স্প্যানিয়ার্ড, অ্যাজটেক বা সাক্ষাৎ শয়তান, ঘোঁত করে বলল বার্নাল ডায়াজ। কাদা থেকে আমার হাত ধরে উঠে দাঁড়ালো রাস্তার ধারে। তুমি যাই হও না কেন, মানুষটা ভালো। এই আমি প্রতিজ্ঞা করছি, যদি কোনোদিন এদেশে বেঁচে ফিরে আসি আর তোমার গলাটা পাই আমার দুই হাতের মধ্যে, আমি স্মরণ রাখব তুমি আজ আমার জন্য যা করলে। বিদায়। কোমর থেকে খাপসহ তলোয়ারটা খুলে
আমার দিকে বাড়িয়ে দিল লোকটা, তারপর দৌড়ে মিশে গেল ভিড়ে। আমিও রওনা হতে চাইলাম, যদি ডি গার্সিয়াকে পাওয়া যায় সেই আশায়। কিন্তু প্রচুর রক্তক্ষয়ে কাহিল হয়ে গেছি, হুমড়ি খেয়ে পড়ে গেলাম রাস্তার একপাশে। তারপর কখন কে আমাকে ক্যানুতে তুলে অটমির কাছে পৌঁছে দিয়েছে বলতে পারব না। অটমির অহোরাত্র সেবা শুশ্রূষায় হাঁটার ক্ষমতা ফিরে পেলাম আমি 10 দিন পর। নকেট ট্রিস্টের বিজয়ে আমার ভূমিকা ছিল ওইটুকুই। 500 স্প্যানিয়ার্ড আর কয়েক হাজার লাস্কালান মারা পড়েছিল সেদিন। পরাজিত স্প্যানিয়ার্ডরা পালিয়েছিল দেশ ছেড়ে, কিন্তু আমি এই বিজয়ে খুশি হতে পারিনি। বিশৃঙ্খল অ্যাজটেক বাহিনী স্প্যানিয়ার্ড সৈন্যদের সম্পূর্ণ ধ্বংস করবার সুযোগ পেয়েও মৃতদের মাছের খাবার হিসেবে পানিতে ফেলে দিয়ে আর জীবিত বন্দীদের বলি দেওয়ার জন্য ধরে নিয়ে ফিরে এসেছিল। আর কিছুটা এগিয়ে গিয়ে কর্টেসকে হত্যা করতে পারলে মেক্সিকোর ইতিহাস আজ ভিন্নভাবে লেখা হতো। আর সবচেয়ে বড় দুঃখ, আবার হারিয়ে ফেললাম আমি ডি গার্সিয়াকে। অপূর্ণই রয়ে গেল আমার ওকে তাড়া করে এতদূর আসার উদ্দেশ্য। খুন করতে পারিনি ওকে আমি, এ দুঃখ রাখব কোথায়? কুইটলাহুয়াকে খুবই জমকালো অনুষ্ঠানের মাধ্যমে অ্যাজটেকের সম্রাট ঘোষণা করা হল। আমি উপস্থিত থাকতে না পারলেও সব খবরই পেলাম অটমির মাধ্যমে। ওর কাছেই জানতে পারলাম টিউলে নিধনের যুদ্ধে গুরুতর আহত হওয়ায় আমার সম্পর্কে আর কারো মনে কোনো রকম সন্দেহ নেই। লর্ডদের মধ্যে আমাকে বিশেষ সম্মানিত আসন দেওয়া হচ্ছে, শুনে ভালোই লাগল। টিউলেরা বিদায় নেওয়ায় আনন্দের বন্যা বয়ে গেল সারা দেশে। উৎসবে মেতে উঠল দেশবাসী। আমাকে খুশি হতে না দেখে গুয়াটেমোক একদিন বলল, তুমি কি এখনো স্প্যানিয়ার্ড আতঙ্ক কাটিয়ে উঠতে পারোনি টিউলে? আমাকে মাথা নাড়তে দেখে বলল, তোমার বিশ্বাস আবার ফিরে আসবে ওরা? আবারও মাথা নাড়লাম, বললাম, না, বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার নয় প্রিন্স, আমি জানি আসবে ওরা। আগামীকাল সূর্য উঠবে এটা যেমন সত্য, ওরাও যে ফিরে আসবে সেটাও তেমনি সত্য, এবং সেটা 1 বছরের মধ্যেই। গম্ভীর হয়ে গেল গুয়াটেমোক। এত মার খেয়েও ফিরে আসবে ওরা? হাতের মুঠোর মধ্যে পেয়েও তোমরা ওদের পিষে ফেললে না। প্রতিশোধ নিতে হলেও ফিরে আসতে হবে কর্টেসকে। আর তাছাড়া লুটের মাল কিছুই নিয়ে যেতে পারেনি ওরা, সেগুলো উদ্ধারের জন্য আসবে না মনে করেছ? বাহ, একেবারে সর্বনাশের পয়গম্বর দেখছি, মৃদু হেসে বলল গুয়াটেমোক। আসুক, প্রয়োজনে আবার যুদ্ধ করব আমরা। যুদ্ধ যে করবে কাদের নিয়ে? তোমাদের এই বিশৃঙ্খল, অনভিজ্ঞ আর অপটু সেনাবাহিনী নিয়ে? সাহস আছে ওদের, কিন্তু টিউলে ঠেকাবার উপযুক্ত আধুনিক অস্ত্র বা প্রশিক্ষণ কোথায়? তোমাদের একমাত্র সুবিধা বিপুল জনসংখ্যা। যদি উপযুক্ত ট্রেনিং দিয়ে গড়ে নিয়ে এই জনশক্তিকে তৈরি রাখা যায় তাহলে হয়তো সত্যি ঠেকাতে পারবে, নচেত নয়। তোমার কথাটা আমি সম্রাটের কানে তুলব টিউলে। চলে গেল গুয়াটেমোক, একটু যেন অসন্তুষ্ট হয়েই। 2 দিন পরে আবার এলো সে। সম্রাট কুইটলাহুয়ার আদেশে ওর সঙ্গে গোপনীয় ও গুরুত্বপূর্ণ একটা মিশনে যেতে হবে আমার। কাজের ধরনটা শুনেই বুঝতে পারলাম ইদানিং অ্যাজটেকরা কি পরিমাণ বিশ্বাস ও আস্থা রাখছে আমার উপর। আতঙ্কের রাতে স্প্যানিয়ার্ডদের কাছ থেকে যেসব লুট করা ধন সম্পদ কেড়ে নেওয়া হয়েছিল সেগুলো এবং সেই সঙ্গে আরও অনেক ধনরত্ন বিশেষ এক জায়গায় লুকিয়ে রাখতে হবে আমাদের। সন্ধ্যার পর বেরোলাম আমরা। কয়েকজন অত্যন্ত উঁচু পদের সম্মানিত লর্ড, গুয়াটেমোক আর আমি এসে দাঁড়ালাম লেকের ধারে। 10টা বড় আকারের ক্যানু অপেক্ষা করছে আমাদের জন্যে। প্রত্যেকটা নিচু হয়ে আছে মাল সামানের ভারে। কি আছে দেখা বা বোঝা যাচ্ছে না, কারণ জিনিসপত্রগুলো পুরু কাপড় দিয়ে ঢাকা। এক এক নৌকায় অতি সন্তর্পণে 3 জন করে উঠে পড়লাম আমরা। একজন হাল ধরবে, বাকি 2 জন বৈঠা বইবে। সবার আগে রয়েছে গুয়াটেমোকের ক্যানু, পথ দেখাচ্ছে সেই। 2 ঘন্টা নৌকা বেয়ে আমরা লেক টেসকুকুর অপর পারে গুয়াটেমোকের জমিদারিতে পৌঁছলাম। নৌকা ডাঙায় ভিড়িয়ে মালপত্রের উপর থেকে কাপড় সরাতেই চক্ষু স্থির হয়ে গেল আমার।
একসঙ্গে এত সোনাদানা জীবনে দেখিনি আমি। বড় বড় 17টা সোনার কলসে ভরা রয়েছে সোনা ও বহু মূল্যবান রত্নের অলঙ্কার। এছাড়াও অনেকগুলো বড় আকারের থলের মধ্যে কি আছে দেখতে পেলাম না। সবই দামি জিনিস। তার মধ্যে নিরেট সোনা দিয়ে তৈরি মন্টেজুমার মাথাটার কথা স্পষ্ট মনে আছে। গুয়াটেমোক আর আমি দুজনে মিলেও ওটা তুলে ধরতে হিমশিম খেয়ে গিয়েছিলাম। আর ঘোড়াগুলো তুলতে লেগেছিল 6 জন, তাও কানার দুদিকে দুটো বৈঠা বেঁধে নেবার পর। তীর থেকে 500 গজ দূরের একটা টিলার মাথায় অল্প অল্প করে কয়েকবারে বয়ে নিয়ে গেলাম আমরা সমস্ত সম্পদ। সব রাখা হলো একটা ঢিবির আড়ালে গভীর একটা কুয়োর মুখের কাছে। নৌকা থেকে সব মাল চলে আসার পর একজন অ্যাজটেক লর্ড আর আমার কাঁধে মৃদু চাপড় দিল গুয়াটেমোক। জানতে চাইলেও গর্ত দিয়ে নিচে নেমে জিনিসপত্রগুলো সাজিয়ে রাখতে ওকে সাহায্য করব কিনা। আমি রাজি হয়ে গেলাম খুশি মনেই। বিশালদেহী লর্ড কিছুটা দ্বিধার পর রাজি হলেন। শুনেছি এই লর্ডের মা ছিলেন লাস্কালান। ভাবলাম তাই বুঝি দ্বিধা। মশাল হাতে নিয়ে প্রথমে কুয়ায় নামল গুয়াটেমোক। ওপর থেকে রশি ছেড়ে নামানো হলো তাকে। তারপর নামলাম আমি। বেশ গভীর গর্ত। মনে হলো মাকড়সার মতো ঝুলে আছি রশির আগায়। অবশেষে নিচে পৌঁছে দাঁড়ালাম গুয়াটেমোকের পাশে। ওর হাতে ধরা মশালের আলোয় দেখলাম এখানে কুয়ার দেওয়ালটা রোদের শুকানো ইট দিয়ে এক মানুষ সমান উঁচু করে বাঁধানো। একপাশে দেওয়ালের গায়ে ঠেকিয়ে রাখা হয়েছে বড়সড় একটা প্রস্তর লিপি। ছবির ভাষায় খোদাই করে প্রথমেই লেখা রয়েছে সময়টা, সম্রাট কুইটলাহুয়ার রাজত্বের প্রথম বছর। অ্যাজটেক এখন ভালোই পড়তে পারি। কেউ যদি এই সম্পদ চুরি করে তাহলে তার কি কি ভয়ঙ্কর পরিণতি হবে সেসব বিস্তারিত লেখা রয়েছে তারিখের নিচে। আমাদের আরেক পাশে সমকোণ সৃষ্টি করে তৈরি করা হয়েছে 4 কোণা করে কাটা 6 ফুট উঁচু, পাশে 4 ফুট আর 20 ফুট লম্বা একটা প্যাসেজ। তার ওপাশে মাটি খুঁড়ে বানানো হয়েছে একটা কামরা। ডিচিংহামে আমি এখন যে ঘরে বসে লিখছি ঠিক সেই সমান। ঢোকার মুখে দেওয়াল ঘেঁষে সাজিয়ে রাখা হয়েছে অনেকগুলো অ্যাডোবি ইট আর সেসব গাঁথার জন্যে চুন সুরকির মশলা। বুঝলাম ওই কামরায় ধন সম্পদ রেখে বন্ধ করে দেওয়া হবে মুখটা। কারা বানালো এটা জিজ্ঞেস করলাম। যারা বানিয়েছে তারা জানতো না কি বানাচ্ছে, বলল গুয়াটেমোক। তারপর গলা নামিয়ে বলল, এই যে এসে পড়েছেন আমাদের সম্মানিত লর্ড। শোনো টিউলে, এখানে যা ঘটবে উপযুক্ত কারণেই ঘটবে। তুমি শুধু চুপচাপ দেখে যাবে, বুঝেছ? আমি জবাব দেবার আগেই নেমে এলেন সম্মানিত অ্যাজটেক লর্ড। এবার ওপর থেকে একের পর এক কলস ও বস্তা নামতে শুরু করল। রশি খুলে সংক্ষিপ্ত পরীক্ষা করছে গুয়াটেমোক। তারপর আমরা ওগুলো গড়িয়ে বা টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে রেখে আসছি কামরায়। 2 ঘন্টা ধরে নামল ধনরত্ন। অক্লান্ত পরিশ্রম করলাম আমরা সবাই। ঘেমে নেয়ে উঠল আপাদমস্তক। শেষ বস্তাটা নামানোর সময় হঠাৎ মুখ খুলে গেল ওটার। ঝরঝর করে আমাদের গায়ে মাথায় এসে পড়ল একরাশ উজ্জ্বল মণিমাণিক্য। খটাস করে আমার মাথায় পড়ল একটা এমারেল্ডের হার। তারপর ঝুলে পড়ল আমার গলায়। ঝিকমিক করে উঠল মহামূল্য পান্নাগুলো। ওটা তুমি নিয়ে নাও টিউলে, হেসে উঠল গুয়াটেমোক। রেখে দাও আজ রাতের একটা স্মৃতিচিহ্ন হিসেবে। নিজেই যখন গলায় ঝুলেছে ওটা, মনে হচ্ছে তোমাকে খুবই পছন্দ করেছে ও। এত সুন্দর লাগলো যে লাজ লজ্জা না করে রেখে দিলাম ওটা পকেটে। আজও রয়েছে ওটা আমার কাছে। ওর থেকে ছোট একটা পাথর আমি দিয়েছি রানী এলিজাবেথকে। বহু বছর ওই হার গলায় পড়েছে অটমি। আমার ইচ্ছে এটা আমার সঙ্গে কবরে যাক। জহুরিরা যেই দেখেছে সেই বলেছে অনেক দাম এই পান্নাগুলির। যত দামি হোক আমার সঙ্গেই যাবে হারটা কবরে। আর অ্যাজটেকদের সেই শিলালিপিতে চোরকে সাবধান করে যেসব অভিশাপ লেখা রয়েছে, আমিও সেই সব ভয়ঙ্কর পরিণতির অভিশাপ দিয়ে যাচ্ছি কবর চোরদের উদ্দেশ্যে। যাই হোক, চেম্বার থেকে টানেলে এসে আমরা 3 জন মিলে অ্যাডোবির দেওয়াল গাঁথতে শুরু করলাম। ফুট 3 গাঁথা হলে হঠাৎ মশালটা আমাকে ধরতে বলল গুয়াটেমোক। অবাক হয়ে ওর মুখের দিকে তাকালাম আমি।
কিন্তু নিলাম ওটা আমি। 3 কদম পিছিয়ে থেমে দাঁড়ালো গুয়াটেমক, তারপর ঘুরে অ্যাজটেক লর্ডের নাম ধরে ডাকল। তিনি উঠে দাঁড়িয়ে তার দিকে ফিরতেই প্রশ্ন করল, বলুন দেখি, বেঈমান বিশ্বাসঘাতক ধরা পড়লে তাকে কি করা উচিত? কথাটা শান্ত গলাতেই বলল গুয়াটেমক, কিন্তু শোনালো ভয়ঙ্কর হুমকির মতো। ও যখন কোমরে বাঁধা কাঁচ বসানো গদাটা খুলে নিল, তখন ব্যাপারটার গুরুত্ব বুঝতে পেরে স্তম্ভিত হয়ে গেলাম আমি। অ্যাজটেক লর্ডের দিকে চাইলাম। ফ্যাকাশে হয়ে গেছে তার মুখের রং, ভয়ে থরথর করে কাঁপছে সর্বাঙ্গ। কি বলছেন আপনি লর্ড? গলা কেঁপে গেল বিশাল দেহি মানুষটার। আপনি ভালো করেই জানেন আমি কি বলছি। শীতল কণ্ঠে কথাটা বলে গদাটা তুলল গুয়াটেমক মাথার উপর। কাঁপতে কাঁপতে হাঁটু গেড়ে বসে পড়ল বেঈমান লর্ড। দোষ স্বীকার করে নিয়ে ক্ষমা ভিক্ষা করল, দয়া ভিক্ষা করল করুণ কণ্ঠে। গুয়াটেমককে মাথা নাড়তে দেখে দুহাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠল। শত্রুকে ক্ষমা করতে পারি, দয়া দেখাতে পারি, কিন্তু লোভী বেঈমান লোককে নয়। গদাটা ঘুরিয়ে দড়াম করে মারল গুয়াটেমক ওর মাথায়। এক আঘাতেই ঢলে পড়ল বিশ্বাসঘাতক লর্ড। গদাটা নামিয়ে রেখে হ্যাঁচকা টানে মাথার উপর তুলে নিল গুয়াটেমক এত বড় লাশটা, তারপর ছুঁড়ে দিল গুপ্তধনের কামরায়। ওটা ধনরত্নের মধ্যে গিয়ে এমন ভঙ্গিতে পড়ল যেন মোহর ভরা একটা ঘোড়ার গলা জড়িয়ে আদর করছে। গুয়াটেমকের দিকে চাইলাম, বুঝতে চেষ্টা করছি এবার আমার পালা কিনা। কারণ শুনেছি রাজা বাদশারা ধনরত্নের গোপনীয়তা নিশ্চিত করবার জন্যে প্রত্যক্ষদর্শী কাউকে জীবিত রাখে না। আমার মনের ভাব টের পেল গুয়াটেমক। তোমার কোনো ভয় নেই টিউলে, তুমি আমার ভাই। ওই লোকটা ছিল একে চোর, কাপুরুষ, তার উপর বিশ্বাসঘাতক। অনেকদিন ধরেই ওর উপর নজর ছিল আমাদের। একটা মেয়েকে স্পাই হিসেবে ওর পেছনে লাগিয়ে জানা গেছে স্প্যানিয়ারদের সঙ্গে ওর গোপন আঁতাতের সব খবর। কথা শেষ করে জোরে সোরে ইঁট গাঁথার কাজে মন দিল গুয়াটেমক। ঘণ্টাখানেকের মধ্যে কাজ যখন প্রায় শেষ করে এনেছি, তখন আরেকবার ভেতরের জিনিসগুলো দেখে নেবার লোভ সামলাতে পারলাম না। শেষ দুটো ইঁট গাঁথবার আগে ফাঁক দিয়ে মশালটা ঢুকিয়ে চোখ রাখলাম। একটা ঘোড়ার মুখে বসানো মন্টেজুমার মাথাটা দেখতে পেলাম। এমারেল্ডের চোখ দুটো জলজল করছে। কাছেই একটা সোনার কলসের গলা জড়িয়ে ধরে শুয়ে আছে লাস্কালান মায়ের বেঈমান পুত্র। হঠাৎ চমকে উঠে পিছিয়ে এলাম আমি। লাশের চোখ দুটো খোলা, তীব্র দৃষ্টিতে চেয়ে রয়েছে আমার দিকে। তাড়াতাড়ি কাজটা শেষ করে কুয়োর নিচে চলে এলাম আমরা। ওপরে তাকিয়ে আকাশের তারা দেখতে পেয়ে ভালো লাগল। শিলালিপিটা দুজন মিলে অনেক কষ্টে টেনে এনে চেম্বারে যাওয়ার প্যাসেজের মুখটা বন্ধ করে দিলাম। তারপর গুয়াটেমকের চিৎকার শুনে টেনে তোলা হলো আমাদের উপর। তৃতীয় জনের কথা জিজ্ঞেস করল এক লর্ড। গুয়াটেমক বলল, তিনি সৎ একজন মানুষ হিসেবে সম্রাটের প্রতি আনুগত্যের প্রমাণ দিতে চাইলেন। ধনরত্ন পাহারা দেবেন বলে রয়ে গেলেন নিচেই। সবাই সব বুঝল, কিন্তু কেউ কিছু বলল না। মাথা ঝাঁকিয়ে সায় দিল শুধু। এবার কুয়োটা মাটি দিয়ে ভরাট করা হলো। যখন কাজ শেষ হলো তখন সবে ভোরের আলো ফুটতে শুরু করেছে। একজন প্রবীণ লর্ড ছোট্ট একটা থলে বের করলেন। ওর ভেতর থেকে এক মুঠো বীজ বের করে ছড়িয়ে দিলেন মাটির ওপর। ঠিক মাঝখানে রোপণ করলেন একটা সিডার চারা। মেক্সিকো থেকে বেশ কিছুটা দূরে ক্যানুগুলো বেঁধে রেখে একজন দুজন করে পায়ে হেঁটে ফিরে গেলাম আমরা যে যার ঘরে। আমাদের বিশ্বাস কেউ দেখেনি আমাদের, কেউ টের পায়নি কিছু। সম্রাট কুইটলা হওয়ার অনুরোধে অটোমি আর আমি চললাম অটোমির বিপথু লোকদের অ্যাজটেক সম্রাটের আনুগত্যে ফিরিয়ে আনার চেষ্টা করতে। অ্যাজটেক সাম্রাজ্য বিভিন্ন জাতের বিভিন্ন গোত্রের লোকের বাস। তাদের কেউ সরাসরি সম্রাটের অধীন, কেউ সরাসরি অধীন না হলেও সামান্য খাজনা দিয়ে সদ্ভাব বজায় রেখে চলে। আবার কেউ কেউ লাস্কালান গোষ্ঠীর মতো শত্রু ভাবাপন্ন, একটি পয়সাও খাজনা দেয় না অ্যাজটেক শাসককে। এই লাস্কালান যোদ্ধাদের সহায়তায় সম্রাট মন্টেজুমা ও পরবর্তীতে গুয়াটেমককে কবজা করেছিল কর্টেস।
লাস্কালান রাজ্যের পশ্চিমে পাহাড়ি অঞ্চলে সাহসী জাতি অটমিদের বাস। এদের ভাষা আলাদা, রক্ত আলাদা, অনেকগুলো গোষ্ঠী মিলে অটমি জাতি। ইতিহাস বলে কখনো এরা অ্যাজটেকদের প্রজা ছিল, কখনো স্বাধীন হলেও মিত্র ছিল, কখনো বা শত্রু। বরাবরই অ্যাজটেকদের চেয়ে ওদের খাতির বেশি ছিল লাস্কালানদের সঙ্গে। অটমিদের আত্মীয়তার সূত্রে আবদ্ধ করে গাঢ় সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যেই সম্রাট মন্টেজুমা অটমি রাজার একমাত্র কন্যা অটমির মাকে বিয়ে করেছিলেন। এই মহিলা প্রথম সন্তান অটমিকে জন্ম দেওয়ার সময় মারা যান। কাজেই জন্মসূত্রে অটমি হয়ে গেল অটমিদের প্রিন্সেস। যদিও জীবনে 2 বারের বেশি অটমিতে সে যায়নি, তবে ওদের ভাষা, সামাজিক আচার আচরণ ভালো মতোই রপ্ত আছে তার। কারণ ছোটবেলা থেকেই নিজ গোষ্ঠীর লোকেদের মধ্যেই বড় হয়েছে ও। জানা গেছে এই জাতির কয়েকটি গোষ্ঠীর মানুষ লাস্কালান যোদ্ধাদের সঙ্গে যোগ দিয়ে স্প্যানিয়ার্ডদের পক্ষে যুদ্ধ করেছে। সেই জন্যই এদের মিত্রতা লাভকে এত গুরুত্ব দিচ্ছেন বর্তমান সম্রাট কুইটলাহুয়া। কারণ তিনিও জানেন অ্যানাহুয়াকের অঢেল ধনরত্নের কথা ভুলতে পারবে না কর্টেস। ফিরে আসবে আবার। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে শুনছিলেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা মন্টেজুমাস ডটার, আজ 9ম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।